সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা পরীক্ষা কেমন দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আশা করি তোমরা প্রত্যেকেই পরীক্ষা খুব ভালো দিয়েছো। তোমাদের তোমাদের আমি বারবার করে বলেছি যে ম্যাথ পোর্শানে তোমাদের টাইম টেকিং, সেখানে যদি টাইম তোমরা ঠিকঠাক করে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের ভালো মার্কস কিন্তু অবশ্যই আসার কথা, ঠিক আছে? আর তোমাদের স্যাট পোর্শানের কোশ্চেন তো একদম আমি যেটা বারবার করে তোমাদের বলেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে ফলো করতে। ইভেন আমরা এই যে গত কয়েকদিন ধরে যে লাইভ ক্লাসে সলভ করিয়েছি তার মধ্যে দেখো কতগুলো প্রশ্ন কিন্তু কমন চলে এসছে, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ওরা বারবার করে ফলো করছে প্রত্যেক বছর, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবছরও কিন্তু সেম কোশ্চেনগুলো আবার রিপিট করেছে। তো দেখো আমরা আচ্ছা, এখন তোমাদের যে স্যাট পোর্শান আছে সেই স্যাট পোর্শানের যে কোশ্চেনগুলো আছে যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে এসছে, তো সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নিচ্ছি। সেগুলো সঠিক অ্যান্সারগুলো প্রত্যেকে একটু মিলিয়ে নাও। প্রত্যেকের কাছে কোশ্চেন পেপার তো রয়েছে, একটু অ্যান্সারগুলো মিলিয়ে নাও। চলো, প্রথম প্রশ্ন দেখো। আমি আমার কাছে যেই কোশ্চেন পেপারটা আছে সেই কোশ্চেন পেপার হিসেবে তোমরাও তোমাদের মতো করে মিলিয়ে নেবে। প্রথমে ভৌতবিজ্ঞান দিয়ে শুরু করছি। তো দেখো, জল জমে বরফ হয়ে পরিণত হলে এর আয়তন কী হবে? তাহলে জল যদি বরফ হয়ে যায় তাহলে আয়তন কী হয়? বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাই না? আমরা জানি যে শীতপ্রধান দেশে, তোমাদের অলরেডি বলেছি আমি অনেকবার করে এটাকে এক্সপ্লেন করেছি যে শীতপ্রধান দেশে কী হয়, জল জমে বরফ হয়ে গেলে পাইপগুলো ফেটে যায়, তাই না? তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ হয়ে যাবে। নেক্সট দেখো, দুটি ভিন্ন বস্তু তাপীয় সাম্য থাকলে তাদের ক্ষেত্রে কোন রাশিটি একই থাকবে? কালকেই করানো হয়েছে এটা, কালকে তোমাদের বসিয়ে করালাম এটা। তাপমাত্রা, বললাম যে তাপমাত্রা কিন্তু সেম থাকবে, তাই তো? তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, পরের প্রশ্ন কি বলছে? একটি কঠিন পদার্থের গলনের লিনতাপ এল ক্যালোরি পার গ্রাম হলে বলছে গলনাঙ্কের উষ্ণতায় থাকা এম গ্রাম কঠিন পদার্থকে ওই উষ্ণতায় সম্পূর্ণ তরলে পরিণত করতে প্রয়োজনীয় লিনতাপ কত হবে? দেখো, এই টাইপের সেম কোশ্চেন তোমরা সলভ করেছো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে। একটা প্রশ্ন তোমরা করেছিলে, ধরো বরফ গলনের লিনতাপ আমাদের কত হচ্ছে? 80 ক্যালোরি। 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? 80 ক্যালোরি পার গ্রাম। এখন এখানে 80-র জায়গায় কত দিয়েছে? জাস্ট এল দিয়ে দিয়েছে। তো এম গ্রাম পদার্থকে যদি গলাতে চাই তাহলে আমাদের কতটা তাপ লাগবে? তাহলে 1 গ্রামকে তোমার, যদি আমরা বলেছিলাম যে 1 গ্রামকে যদি 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে এখানে যত গ্রাম বলবে তার সাথে সেটাকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে কী হবে? এল গ্রামের সাথে, অর্থাৎ এল ক্যালোরি পার গ্রামের সাথে আমাদের এমটাকে গুণ করলে হয়ে যাবে এম এল বা এল এম, যাই হোক না কেন। তাহলে অপশান সি হবে। আর এখানে দেখো দুটো অপশান আছে, এম এল, কিন্তু এখানে এটা কি প্রয়োজনীয় তাপ? তাপের একক কী হবে? তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, জাস্ট তোমাদের সেম অঙ্ক আমি করিয়েছি, সেই অঙ্কটা ধরে তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে। মানে 1 গ্রামের ক্ষেত্রে আমার লাগছে হচ্ছে এল, তাহলে এম গ্রামের ক্ষেত্রে কত হবে? তাহলে এম এল হয়ে যাবে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 24। এই কোয়েশ্চেনটা মনে হয় 2-3 বার আমি সলভ করিয়েছি তোমাদের। এটা প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন। চাঁদ এবং পৃথিবীতে কোনো বস্তু স্থির অবস্থা থেকে অবাধে পড়তে থাকলে এর 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোথায় বেশি হবে? বলেছিলাম যে পৃথিবীতে বেশি হবে, তাই তো? পৃথিবীতে চাঁদের তুলনায় বেশি হবে। অপশান কী হবে? সি হয়ে যাবে, পৃথিবীতে চাঁদের তুলনায় বেশি হবে। নেক্সট, পরের প্রশ্ন দেখো। বলছে যে সাধারণ উষ্ণতায় থাকা কোনো কঠিন পদার্থকে ক্রমাগত তাপ প্রয়োগ করলে পদার্থটির ভৌত অবস্থা কী হবে? তো পদার্থের আমরা এই প্রশ্ন তোমাদের যখন চ্যাপ্টার ধরে করিয়েছিলাম এই প্রশ্ন আলোচনা করা হয়েছে বারবার করে। যে আমাদের প্রধানত পদার্থের 3টে ধর্ম আমরা জানি, কঠিন, তরল এবং গ্যাসীয়, তাই তো? তারপরে চতুর্থ অবস্থা, সেটাকে আমরা বলি প্লাজমা। তাহলে পরপর ভৌত অবস্থা যদি হয়, প্রথমে কঠিন থাকবে, তারপরে তরল থাকবে, তারপরে থাকবে গ্যাসীয়, তারপরে কিন্তু প্লাজমা অবস্থা থাকবে। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। তোমরা যদি বি করে থাকো সঠিক অ্যান্সার করেছো। নেক্সট দেখো, একটি বালতিতে 30 কেজি পরিমাণ একটি তরল নেওয়া হলো। 30 কেজি পরিমাণ একটি তরল নেওয়া হলো। বলছে বালতির তলদেশের ক্ষেত্রফল যদি 3 বর্গমিটার হয় তাহলে বালতির তলদেশে তরল কর্তৃক প্রদত্ত চাপ কত হবে? তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট একদম বইয়ের প্রথম চ্যাপ্টারেরই প্রশ্ন। চাপ সমান কী হয়? বল বাই ক্ষেত্রফল, একদম প্রথম চ্যাপ্টারের, বল বাই ক্ষেত্রফল। তাহলে
চাপ কত, বল এখানে বের করতে হবে প্রথমে। বল সমান কী হয়, ভর ইন্টু ত্বরণ। তাহলে বল সমান যদি ভর ইন্টু ত্বরণ হয়, ভর কত আছে 30 কেজি, আর ত্বরণ মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ 9.8, যেহেতু এসআইতে আছে। তারপর ক্ষেত্রফল কত আছে 3 আছে, কাটাকুটি করো 3 10 30, তাহলে 10-এর সাথে 9.8 গুণ করলে 98 হয়ে যাবে। এবার দেখো 98 দুটো অপশান আছে, একটা নিউটন পার মিটার স্কোয়ার, একটা ডাইন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে কেজি আছে আমরা দেখতে পাচ্ছি, তারপরে আছে বর্গ মিটার, তাহলে অবশ্যই এটা কী হবে, এসআইতে হয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 98 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, 98 মিটার পার নিউটন পার মিটার স্কোয়ার। পরের প্রশ্ন দেখো, দেখো কালকেই তোমাদের এই প্রশ্নটা আমি বারবার করে বলেছি এবং এক্সপ্লেন করে তোমাদের ব্যাখ্যা করে বলে দিয়েছি যে কিভাবে সলভ করবে তোমরা। এখানে কি এসছে দেখো, বলছে যে দুটি বস্তুর ভরের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে, ঘনত্বের অনুপাত কী হবে। তো আমি বলেছিলাম যে ঘনত্ব সমান কি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, তাই তো, ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন, তাহলে প্রথমটার ক্ষেত্রে ভর কত, দেখো প্রথমটার ক্ষেত্রে যদি 1 ভর হয়, 1 ইউনিট হয়, আর আয়তন কত হচ্ছে 3 ইউনিট প্রথমটার, ভর বাই আয়তন হয়ে গেল। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর কত, দেখো 2 ইউনিট, তাহলে 2 লিখবো, আর আয়তন কত 4 ইউনিট, তাহলে 4 লিখে দেবো, হলো। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে কি হচ্ছে 1/3 তার মানে 2:3 হয়ে যাচ্ছে, 2:3 হয়ে যাবে। অ্যান্সার কী হবে, অপশান সি হবে, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা দেখো এখানে কি দিয়েছে যে যানবাহনের হেডলাইটে সমান্তরাল আলোর রশ্মি উৎপন্ন করতে কোন দর্পণ ব্যবহৃত হয়। তো যানবাহনের ক্ষেত্রে আমাদের যে দুটো গ্লাস থাকে, মানে দুটো লাইট থাকে, একটা হলো হেডলাইটের ক্ষেত্রে হচ্ছে অবতল দর্পণ, আর যদি যেটা আমরা ওই লুকিং গ্লাস থাকে, যেটা দিয়ে পেছন থেকে কি গাড়ি আসছে সেটা দেখার জন্য হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর হেডলাইটের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা হচ্ছে অবতল দর্পণ, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 29, বলছে যে আলোর কোন ঘটনার জন্য রামধনুর সৃষ্টি হয়। তাহলে আলোর কোন ঘটনার জন্য রামধনু, এটা হবে প্রতিফলন এবং বিচ্ছুরণ, অপশান বি হয়ে যাবে, প্রতিফলন এবং বিচ্ছুরণ দুটোই অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, বলছে যে যখন চুনের জলের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালনা করা হয় কি ঘটবে। দেখো চুন জলের মধ্যে দিয়ে CO2 যদি চালনা করা হয়, কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুন জলটা ঘোলা হয়ে যায়, ঠিক আছে। তাহলে বলছে চুনের জল পরিষ্কার হয়ে যায়, না, এটা হবে না। অপশান বি দেখো, চুনের জল দুধের মতো সাদা হয়ে যায়, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দুধের মতো সাদা হয়ে যায় বা আমরা ঘোলা হয়ে যায়, কিন্তু অতিরিক্ত আবার যদি কার্বন ডাইঅক্সাইড চালনা করে তাহলে আবার সেই ঘোলা চুন জল কিন্তু স্বচ্ছ হয়ে যায়, কিন্তু এখানে অতিরিক্ত বলেনি, তাহলে অ্যান্সার বি হয়ে যাবে। নেক্সট বলছে একটি ধাতব ক্লোরাইড এর সংকেত MgCl3, ঠিক আছে। তাহলে ধাতুটির সালফেটের সংকেত কী হবে, সংকেত কী হবে। দেখো এখানে এই যে MgCl3 যদি বলে MCl3, তাই তো, MCl3, তার মানে হচ্ছে তোমার M এর হচ্ছে যে যোজ্যতা 3, ক্লোরিনের হচ্ছে 1, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমরা দেখি যে সালফেট এর সংকেত কী হবে, তাহলে এটা অ্যান্সার হবে M2SO4, অপশান সি হবে, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে। সালফেটের সংকেত SO4 2- হয়ে যায়, অ্যাকচুয়াল সালফেটের যদি সংকেত হয় তাহলে SO4 2-, তার মানে এখানে দেখো SO4 2 হচ্ছে, আর M এর তো আমাদের 3 বলেই দিচ্ছে, ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 32, একটি তেজস্ক্রিয় মৌল, তোমাদের কালকে একদম সুন্দর করে এক্সপ্লেন করলাম যে কার্বনের আইসোটোপ যে থাকে, কার্বনের একটা হলো C612 থাকে, আরেকটা হলো C614 থাকে, তার মধ্যে যেটা C614 সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাই তো, সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। দেখো তোমরা যদি কালকেও জাস্ট আমার ক্লাসটা যারা যারা করেছো তারাও কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এখানে। আচ্ছা, গেল এটা। পরের প্রশ্ন দেখো, PbS প্লাস 4H2O2 সমান PbSO4 প্লাস 4H2O। তাহলে এখানে কি হবে, এখানে দেখো H2O2 থেকে আমাদের এই যে এখানে অক্সিজেন অপসারিত হচ্ছে, তাহলে অক্সিজেন যদি অপসারিত হয় তাহলে কি হচ্ছে, বিজারণ ঘটছে। এবার বিজারণ ঘটে যার বিজারণ ঘটে তাকে আমরা বলি জারক দ্রব্য, জারক পদার্থ বলি, তাহলে অপশান বি হবে, দেখো H2O2 একটা জারক পদার্থ হয়ে যাবে বা জারক দ্রব্য হয়ে যাবে।
ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে যে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হবে? অ্যানোডে কোন মৌলটি উৎপন্ন হবে? এটা হয়ে যাবে অপশান ডি, ক্লোরিন উৎপন্ন হবে। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড মানে হচ্ছে CaCl2 এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন। তারপরে দেখো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত যৌগটি কি হবে? এটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হবে Na2O। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে যে কোন গ্যাসটি বলছে অম্ল বৃষ্টির জন্য দায়ী? অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি যাকে আমরা বলি সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, অপশান ডি হবে। পরের প্রশ্ন দেখো, বলছে যে একটি আলোকরশ্মি সমতল দর্পণের তলের সাথে 37 ডিগ্রি কোণ করে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? তো আমাদের সমতল দর্পণে কি হয়, আপতন কোণ যা হবে প্রতিফলন কোণের মানও সেম হয়ে যাবে, তাহলে এটা 37 ডিগ্রি হলে এটাও 37 ডিগ্রি হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের আরও আমি অন্য অঙ্ক শিখিয়েছিলাম। আচ্ছা, নেক্সট দেখো, এই যে তোর এটাও তোমাদের কালকেই সলভ করানো হয়েছিল, যে কোনো চুম্বকের এটাও আমি বারবার করে বলেছি। আর এটা দেখো, কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য যদি L হয় এবং জ্যামিতিক দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে চুম্বক দৈর্ঘ্য L1 আর জ্যামিতিক দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে কি হয়, আমরা জানি যে চুম্বক দৈর্ঘ্য বেশি হবে, মানে জ্যামিতিক দৈর্ঘ্যটা বেশি হবে চুম্বক দৈর্ঘ্য থেকে। তাহলে L2 ইজ গ্রেটার দেন কি হচ্ছে L1, L2 গ্রেটার দেন L1, মানে আমরা বলতে পারি L2/L1 গ্রেটার দেন 1। ঠিক আছে, দুটোকে তুমি L1 দিয়ে ভাগ করে দাও, L2 গ্রেটার দেন L1 এসছে, তো দুটোকে L1 দিয়ে ভাগ করে দাও, তাহলে কী হবে L2/L1 গ্রেটার দেন 1। অপশান বি হবে সঠিক অ্যান্সার, বি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞানের। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কী হবে? প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হবে পেনিসিলিন। বেশি সময় নেব না, তাড়াতাড়ি তোমাদের সলিউশনটা বলে দিচ্ছি। ড্যাশ যৌগটি রসুনের মধ্যে উপস্থিত থাকে? রসুনের মধ্যে কোন যৌগটি উপস্থিত থাকে? এটা হবে অ্যালিসিন, অপশান ডি হবে অ্যালিসিন। ঠিক আছে, তারপরে বলছে কোন পদ্ধতিতে যক্ষা রোগের নিরাময় করা হয়? যক্ষা রোগের নিরাময় করা হয় ডস পদ্ধতিতে, DOTS ডটস। ঠিক আছে, ডাইরেক্ট অবজারভেটরি এটা রয়েছে। নেক্সট দেখো 42 কী বলছে? নিউরোস্পোরা হলো এক ধরনের কি? আচ্ছা, নিউরোস্পোরা এক ধরনের কি? কোয়েশ্চেন নাম্বার 42। এটা দেখো, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী, এটা হবে ছত্রাক, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ছত্রাক, এটা এক ধরনের ছত্রাক। তারপরে দেখো, উদ্ভিদদের মধ্যে লবণাম্ব উদ্ভিদটি শনাক্ত করো, এটা হবে সুন্দরী গাছ, লবণাক্ত উদ্ভিদ, প্রত্যেকে জানো, অপশান বি। হেপাটাইটিস রোগের জন্য দায়ী জীবাণুটা কী হবে? আচ্ছা, ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী না ছত্রাক? এটা হবে ভাইরাস। ঠিক আছে, তো হেপাটাইটিসের অনেকগুলো ভাগ আছে, তো হেপাটাইটিসটা আমাদের যকৃতকে ক্ষতিগ্রস্ত করে, তাই তো, লিভারকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটা হয়ে যাবে অপশান এ, ভাইরাস গঠিত। নেক্সট, শুক্রাশয় দ্বারা নিঃসৃত মুখ্য হরমোনটি হলো? আচ্ছা, শুক্রাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত তার মধ্যে প্রধান হচ্ছে টেস্টোস্টেরন, অপশান বি হবে সঠিক অ্যান্সার, টেস্টোস্টেরন। তন্তু জাতীয় ফসল কোনটা? আচ্ছা, তন্তু জাতীয় ফসল হচ্ছে আমাদের, আচ্ছা, তুলো হচ্ছে তন্তু জাতীয় ফসল, তুলো, অপশান সি হবে। শ্বাসমূল দেখা যায় কোন গাছে? সুন্দরী গাছে শ্বাসমূল, ঠেসমূল এগুলো দেখা যায়। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে? আচ্ছা, অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O, নাইট্রাস অক্সাইড, আর হলো কার্বন ডাইঅক্সাইড। এটা হবে অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, তাই না, অপশান এ হবে। ভাইরাসটা কি? ভাইরাস হচ্ছে, দেখো, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে, ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ তাকে বেঁচে থাকার জন্য আলাদা একটা মানে বডির প্রয়োজন হয়, দেহের প্রয়োজন হয়, ঠিক আছে, যেখানে সে বেঁচে থাকবে। আচ্ছা, তারপরে কি বলছে? ড্যাশ আত্মরক্ষার জন্য কালি ছড়ে? কে আত্মরক্ষার জন্য কালি ছড়ে? সেটা হচ্ছে অক্টোপাস, অপশান ডি হবে, 50 হবে অপশান ডি। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 51। মেরু ভালুকের বাসস্থান কী হবে? এটা হচ্ছে সুমেরুতে, তাই তো,
সুমেরুতে। অপশান এই হবে সঠিক অ্যান্সার 51। নেক্সট কি বলছে, ঔষধি গুণের উপস্থিতির কারণে ধৃতকুমারী ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোন অংশ? ধৃতকুমারীর পাতা ব্যবহৃত হয়, ধৃতকুমারীর পাতা। অপশান এই হবে। যে বিদেশি কার্ভটি বহিরাগত কার্ভ সেটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সিলভার কার্ভ। সিলভার কার্ভ হচ্ছে একটা বিদেশি বা বহিরাগত কার্ভ। ঠিক আছে, নেক্সট বহিরাগত কার্ভ বা বিদেশি কার্ভ। তারপরে চলে আসছি আমরা পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 54 কী দেওয়া আছে যে নিম্নলিখিত কোন হরমোনটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? দেখো, এটা হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন কী করে? রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। থর মরুভূমি সবথেকে বড় পাখিটি কী হবে? দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এটা হচ্ছে সবথেকে বড় পাখি থর মরুভূমিতে। ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা ইতিহাসের প্রশ্ন। আচ্ছা, ইতিহাসের প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কয়েকটা কথা বলে নিই। তোমাদের এনএমএস পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের ক্লাস 9-এ বেশ কিছু স্কলারশিপের এক্সাম আছে, যেমন ভিএসও আছে, তারপরে ট্যালেন্ট সার্চ তো আছেই। ঠিক আছে, ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট হান্ট এগুলো রয়েছে। তারপরে তোমাদের আরও একটা স্কলারশিপ, সেটা হচ্ছে অভয়চরণ বলে একটা স্কলারশিপের পরীক্ষা হয়। ঠিক আছে, অভয়চরণ খুব ভালো স্কলারশিপের একটা পরীক্ষা হয়। তো এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে। তাছাড়াও আরও অলিম্পিয়াড তো রয়েছে, ন্যাশনাল অলিম্পিয়াড, সেগুলো অনেক হাই রেঞ্জের। সেগুলো যদি খুব ভালো স্টুডেন্ট, তোমরা যদি ফার্স্ট থেকে খুব ভালো পড়াশোনা করো তাহলে সেগুলো দিতে পারো। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাদের ক্লাস নাইনের নবম শ্রেণীর তোমাদের ম্যাথামেটিক্স মানে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান আমি নিজে তোমাদের এগুলো ক্লাস করাবো। ইভেন কালকে থেকেই তোমাদের ক্লাস চলে আসবে। কালকে থেকেই মানে আগামীকাল থেকে তোমাদের ক্লাস আমি নেওয়া শুরু করব। অবশ্যই তোমরা দেখলে তোমাদের যেমন এনএমএসে তোমরা তো ক্লাস করেছো, দেখেছো কেমন ক্লাস করিয়েছি। তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো খুব ভালো লাগবে। ক্লাস 9-এর যে ক্লাসগুলো করাবো সেগুলো খুব ভালো লাগবে। প্রত্যেকে অবশ্যই দেখবে। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের ক্লাস 9-এ খুব ভালো মার্কস তোমরা তুলতে পারবে, এইটুখানি আমি বলতে পারি, যদি তোমরা আমার কথা মতো ফলো করো। ঠিক আছে, তো প্রথম ক্লাস হয়তো আমি ভৌতবিজ্ঞান নিয়ে আসছি, তারপরে হয়তো অঙ্ক ক্লাস নেব। ঠিক আছে, তোমরা ক্লাসটা দেখে তারপরে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, চলো এবার আসছি আমাদের হিস্ট্রির কোশ্চেনগুলো। হিস্ট্রির কোশ্চেনে কী আছে? বলছে যে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান জারি হয় কবে? ফারুকশিয়ারের ফরমান, তো এটা 1717 সালে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? এটা অপশান সি হয়ে যাবে 1784। পিটের ভারত শাসন আইন। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? এটা অপশান বি হবে 1815 সালে। ঠিক আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। তারপরে কি আছে? কোয়েশ্চেন নাম্বার 59। আচ্ছা, বেঙ্গল প্রেসিডেন্সিতে ইজারাদারি ব্যবস্থার সূচনা করেন কে? ইজারাদারির সূচনা করেন, অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিংস। তারপরে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে কবে? এটা হবে 60-এর, অপশান বি 1772 সালে। তোমাদের বারবার করে বলি আমি PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতে। অনেকবার বলেছি তোমাদেরকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা আছে একদম 2015 সাল থেকে সব করতে। আশা করি সেগুলো যারা করেছো প্রচুর কমন পেয়েছো। আচ্ছা, নেক্সট দেখো, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে তো কবে? তাহলে 1772 সালে। সত্যশোধক সমাজ কে গড়ে তোলেন? এটা হলো জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, তাই তো? অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় কবে? প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে 18 সালে। কী হবে এটা? ফোর্ট উইলিয়াম কলেজ হবে 18 সালে। আচ্ছা, চার্লস উডের প্রতিবেদন পেশ করা হয় কবে? উডের ডেসপ্যাচ যেটাকে আমরা বলি, এটা হবে অপশান বি 1854 সালে। 1854 সালে। নেক্সট দেখো, নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন, এটা হচ্ছে লর্ড নর্থব্রুক। খুব কমন একটা কোশ্চেন, লর্ড নর্থব্রুক। অপশান এই হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 65-তে কী বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের প্রথম সভাপতিত্ব করেন কে? তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব কে করেন? এটা হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান সি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেস। ঠিক আছে, বাকি কিছু এখন আর আলোচনা করছি না, যেগুলো আছে সেই প্রশ্নগুলোই, এক্সট্রা এখন কিছু আলোচনা করব না।
জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়? 1907 সালে, অপশান সি হবে 1907। তারপর আছে কলকাতার অনুশীলন সমিতি গড়ে তোলেন কে? কলকাতার অনুশীলন সমিতি গড়ে তোলেন হচ্ছেন সতীশচন্দ্র বসু, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কলকাতার যে অনুশীলন সমিতি সেটা গড়ে তোলেন সতীশচন্দ্র বসু। চলো পরের প্রশ্ন। বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? তাহলে 1919 সালের কত তারিখে? 13 এপ্রিল। খুবই কমন কোশ্চেন, 13 এপ্রিল। ঠিক আছে, অপশান সি হবে। তাম্রলিপ্ত সরকার গঠন করেন কে? তাম্রলিপ্ত সরকার গঠন করে সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত, অপশান বি হবে সঠিক অ্যান্সার। 70 বলছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তাহলে মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সালে, 1940। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সালে। পরের প্রশ্ন 71 বলছে যে স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? দেখো, সংবিধান কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, কার্যকারী যখন বলছে, আর গৃহীত হলে আমাদের 29শে নভেম্বর হয়ে যায়। ঠিক আছে, 1949 সালের এটা। তাহলে এটা হবে 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট 72 বলছে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অবশ্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো পরের প্রশ্ন। হিস্ট্রিও তোমাদের কিছু প্রশ্ন আমি সলভ করিয়েছিলাম। আচ্ছা, নেক্সট দেখো ভূগোলের ক্ষেত্রে কি বলছে যে দক্ষিণ গোলার্ধে বড়দিন পালিত হয় কবে? দক্ষিণ গোলার্ধে বড়দিন কবে পালিত হয়, মানে কোন সময়ে? এটা হচ্ছে গ্রীষ্ম ঋতুতে। ঠিক আছে, তাহলে এটা অপশান এ হয়ে যাবে। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82.5 ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হয়ে যাবে। ঠিক আছে, পশ্চিম আবার করে এসো না, এখানে দুটো অপশান দিয়ে রেখেছে, একটা পূর্ব আর একটা পশ্চিম, অবশ্যই পূর্ব হবে, অপশান বি। সমুদ্র সমতলে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যুক্তকারী রেখাকে কি বলা হচ্ছে? সমুদ্র সমতলে সমান বায়ুচাপ বিশিষ্ট যদি বলে তাহলে সমপ্রেষ রেখা হয়ে যাবে, সমপ্রেষ রেখা, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? এটা হবে পামির মালভূমি, ছোটোবেলা থেকে পড়ে আসতো পামির মালভূমি। কোন নদীতে বদ্বীপ নেই? এটা হচ্ছে অ্যামাজন যে নদী, আমাজন নদীতে কিন্তু কোনো বদ্বীপ নেই। ব্ল্যাকফুট ব্যাধি সৃষ্টির কারণ কি? ব্ল্যাকফুট ডিজিজ কেন হয়? আর্সেনিক দূষণের ফলে হয়। ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণ, অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 79 বলছে যে নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ? পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? আচ্ছা, এটা হবে কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ, সি। সাডুফ জলসেচ পদ্ধতি কোন দেশে প্রচলিত? দেখো, এই কোশ্চেনটা কিন্তু একটু হয়তো অনেকের কাছে আনকমন হতে পারে। এটা হবে মিশরে, ইজিপ্ট। সাডুফ জলসেচ পদ্ধতি হবে মিশরে। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে হেগ শহর। ঠিক আছে, হেগ শহর, দ্য হেগ। এটা অনেকেই অবশ্যই জানার কথা, অপশান সি হয়ে যাবে। নেক্সট, তারপরে দেখো বলছে যে কোয়েশ্চেন নাম্বার 82, কোন বিযুক্তি রেখা শিয়াল এবং সীমা স্তর দুটিকে পৃথক করেছে? তাহলে শিয়াল আর সীমাকে পৃথক করেছে কনরাডো বিযুক্তি রেখা, কনরাডো, অপশান এ হবে সঠিক অ্যান্সার। জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? অবশ্যই পাললিক শিলায় আমরা জীবাশ্ম দেখতে পাই, অপশান বি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমা বায়ু এক ধরনের কি বায়ু? এটা হয়ে যাবে অপশান সি, নিয়ত বায়ু প্রবাহ। পশ্চিমা বায়ু এক ধরনের নিয়ত বায়ু প্রবাহ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রকে আমরা কি বলি? রেন গজ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র হচ্ছে রেন গজ, অপশান বি হয়ে যাবে। কোন ঋতুতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত দেখা যায়? 86, এটা কী হবে? শীতকালে। কোন ঋতুতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত দেখা যায়? এটা হবে শীতকালে। চিপকো আন্দোলন কবে হয়েছিল? এটা হচ্ছে 1973 সাল, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চিপকো আন্দোলন হবে 1973 সাল। পরের প্রশ্ন দেখো, নেপালের রাজধানী কী হবে? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নায়াগ্রা জলপ্রপাত যে হ্রদ দুটির মাঝে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোন কোন হ্রদের মাঝে অবস্থিত?
এটা হচ্ছে ইরি এবং অন্টারিও। ইরি আর অন্টারিও এই দুটো হ্রদের মাঝে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? এটা হবে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতশ্রেণী, অপশান এই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের স্যাট পোর্শানের যে প্রশ্নগুলো আছে সবগুলো আমি আলোচনা করে দিলাম। আর তোমাদের ম্যাথটা স্যাট পোর্শনের মধ্যে ম্যাথামেটিক্সটা বাকি আছে। আচ্ছা, এটা আমি আলোচনা করে দেবো তোমাদের ম্যাথামেটিক্সটা। আচ্ছা, আর একটা হচ্ছে তোমাদের ম্যাথ পোর্শন। তো ম্যাথ পোর্শন আমি পুরো এক্সপ্লেন করে তোমাদের আর কিছুক্ষণের মধ্যে ভিডিও আনতে চলেছি। ঠিক আছে, ততক্ষণে তোমরা এই ভিডিওটা দেখে এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর তোমাদের কোন কোন ক্লাস, মানে তোমরা কি কি ক্লাস চাও এটা নিয়ে তোমরা একটা কমেন্ট করতে পারো যে তোমাদের কি কি ক্লাস প্রয়োজন আছে, তোমরা আর কি কি ক্লাস চাও। ক্লাস 9-এ আমি তোমাদের ক্লাস করাবো অলরেডি বলেছি, তাও তোমাদের মুখে একবার শুনতে চাই। ঠিক আছে, তো আশা করি চলো সবাই ভালোই পরীক্ষা দিয়েছো, এবার রেজাল্টের জন্য একটু অপেক্ষা করো। ঠিক আছে, ডিসেম্বর মাস, একটু সবাই ভালো করে পিকনিক করে নেবে, মজা করে নেবে কয়েকদিন, তারপরে আবার কিন্তু ফুল দমে পড়া শুরু করতে হবে। ঠিক আছে, চলো আজকের জন্য এখানে থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।